যারা নতুন আছে তাদের অবগতির জন্য বলি, আমাদের তো প্রত্যেকটা ক্লাসে একটা ধারাবাহিকতা থাকে। হ্যাঁ, যদি পরে প্রয়োজন হয় ওই রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে নেবেন রাজনের কাছ থেকে। তা আমরা গত ক্লাসে 100 ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে যেটা শুরু করব 100-র পর থেকে, যে তল্লাশি সংক্রান্ত যে বিধিবিধান, এই তল্লাশি সংক্রান্ত বিধিবিধানের জায়গাগুলো আমরা পড়বো। তো এখান থেকে ছোট্ট একটা নৈর্ব্যক্তিক আসারও চান্স আছে, তৎসঙ্গে এখান থেকে রিটেন প্রশ্ন আসারও একটা সমূহ সম্ভাবনা আছে। প্রশ্নটা কেমন আসতে পারে? যদি প্রশ্ন আসে যে তল্লাশি সংক্রান্ত বিধিবিধান আলোচনা করো, এই তল্লাশি সংক্রান্ত বিধিবিধান আলোচনা করতে হলে আপনাকে অবশ্যই এই 101 থেকে এই 104-5 পর্যন্ত এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তার মধ্যে যে দুইটা তিনটা ধারা গুরুত্বপূর্ণ, আমরা সেখানেই মূলত জোর দিব। তো 101 ধারার মূল বক্তব্য হচ্ছে যে তল্লাশি পরোয়ানা সম্পর্কিত নির্দেশনা। এখানে তেমন কিছুই বলেনি, এখানে কিছু ধারা উল্লেখ করে বলল যে এই তল্লাশি পরোয়ানা সংক্রান্ত যে বিধিনিষেধ বা নির্দেশনাগুলো আছে, সেগুলো প্রতিপালন সংক্রান্ত বিধানটা এখানে শুধুমাত্র বিধৃত করা হয়েছে। 102টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে ঠিক আছে, আপনি যখন তল্লাশি করতে যাবেন বা একজন তদন্তকারী কর্মকর্তা বা তল্লাশি ওয়ারেন্ট প্রাপ্ত একজন কর্মকর্তা যখন তল্লাশি করতে যাবেন, উনি কি কি বিধিবিধানগুলো মেনে চলবেন। তার প্রথমটাই হচ্ছে, যদি তল্লাশি ওয়ারেন্ট থাকে, এই যে আমরা 96 ধারা পড়লাম, 98 ধারা পড়লাম, 100 ধারা পড়লাম, এই 100 ধারার অধীনে যদি কোনো একটা ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত নির্দেশ দিয়ে তল্লাশি পরোয়ানা ইস্যু করে, অথবা 98 ধারা মোতাবেক কোনো একটা দলিল বা কোনো একটা ডকুমেন্টস যদি তল্লাশি করে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করেন, তাহলে ওই কর্মকর্তা কি বিধান প্রতিপালন করবেন? যে বাড়িতে আছে বা যে স্থান তল্লাশি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, সেখানে উনি যাবেন, ওই বাড়ির যিনি মালিক বা ওই বাড়ির যিনি কাস্টোডিয়ান, ওনাকে যখন উনি তল্লাশি পরোয়ানা দেখাবেন, ওই ব্যক্তি তাকে কি দিবেন? ফ্রি ইনগ্রেস একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বিনা বাধায় তাকে প্রবেশের অনুমতি দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো তল্লাশি ওয়ারেন্ট ব্যক্তিকে দেখালো, উনি সহজেই তাকে প্রবেশের অনুমতি দিলেন। যদি তল্লাশি ওয়ারেন্ট না থাকে, তাহলে কি তদন্তকারী কর্মকর্তাকে প্রবেশের অনুমতি দিবেন না? সেক্ষেত্রে এই 102-এ একই বক্তব্য বলছে যে যদি তল্লাশি পরোয়ানা না থাকে, অর্থাৎ তল্লাশি ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট না থাকে, তাহলেও যে ব্যক্তির কাছ থেকে তিনি সহায়তা চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা, সেই ব্যক্তি তাকে যৌক্তিক সহায়তা প্রদান করবেন। এই শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে, যৌক্তিক সহায়তা প্রদান করবেন। এটাই হচ্ছে 102 ধারার মূল বক্তব্য। 103 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখন আমি তল্লাশি করতে ভেতরে প্রবেশ করলাম, আমাকে অনুমতি দিলেন, আমি ভেতরে প্রবেশ করার পরে আমি এখন কি কি বিষয়গুলো প্রতিপালন করবো এই তল্লাশি করতে গিয়ে, সেটাই 103 ধারার মূল বিষয়। এখানে বলছে যে অবশ্যই 2 বা তার অধিক গণ্যমান্য স্থানীয় ব্যক্তির উপস্থিতিতে, সাক্ষীর উপস্থিতিতে সেই তল্লাশি কার্যক্রমটা পরিচালিত হতে হবে। তাহলে প্রথম বিধানটা হচ্ছে সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক। আমি যদি ওই স্থানে কোনো কিছু জব্দ করি, দেখা গেল আমি বাড়িতে ঢুকে যে দলিলটা আমি খুঁজছিলাম সেই দলিলটা আমি তল্লাশি করে পেয়ে গেছি, যে চেকটা আমি খুঁজছিলাম সেই চেকটা তল্লাশি করে পেয়ে গেছে, তাহলে আমি কি করব? জব্দ তালিকা মূলে ওই চেকটা জব্দ করব। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি পেলাম? জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। জব্দ তালিকা যদি প্রস্তুত করি, তাহলে যিনি প্রস্তুতকারী কর্মকর্তা তিনি স্বাক্ষর করবেন, যাদের উপস্থিতিতে তল্লাশি জব্দটা করা হলো তাদের তিনি স্বাক্ষর গ্রহণ করবেন। তৎসঙ্গে যে ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল বা যার কাস্টোডিয়ানে ছিল, তাকে এই জব্দ তালিকার একটা কপি প্রদান করবেন। এখানে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, একটা নোট দিতে পারেন, যে যদি কেউ সাক্ষী হতেও অপারগতা প্রকাশ করে, আপনারা খেয়াল করবেন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, চলাফেরা করতে গিয়ে দেখবেন যে গাড়ির ভেতরে হয়তো একটা মাদক উদ্ধার করেছে পুলিশ। অনেক সময় আমরা পাশের সিটে বসে থাকি, আমাকে বলে যে আপনি একটু সাক্ষী হন। আমি যদি বলি যে না, আমি সাক্ষী হব না, আমি কেন আপনার এই মামলার সাক্ষী হতে যাব, আমি যদি এরকম তল্লাশি কাজে সহায়তা না করি বা সাক্ষী হতে না চায়, তাহলে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে দণ্ডবিধির 187 ধারা অনুযায়ী মামলা করতে পারেন।
তাহলে এখান থেকে নৈর্ব্যক্তিক যদি আসে, প্রশ্নটা আসতে পারে এরকম যে সাক্ষী হতে অপারগতা প্রকাশ করলে বা তল্লাশি কাজে বাধা প্রদান করলে বা তল্লাশি কাজে সহায়তা না করলে কোন ধারার অপরাধ সংগঠিত হয়? দণ্ডবিধির 187 ধারা। এই কি কথা বোঝা যায়? 103 ধারা। জি স্যার। তাহলে এখন 103 ধারাকে একটু সংক্ষিপ্ত করি, যে তল্লাশি বিধান, সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক, কয়জন সাক্ষী থাকতে হবে সর্বনিম্ন? 2 বা ততোধিক। 2 বা তার অধিক। তারপর কি থাকতে হবে? যদি কোনো আলামত জব্দ করা হয় তাহলে কি করবেন? জব্দ তালিকা প্রস্তুত করবেন। জব্দ তালিকা যদি প্রস্তুত করেন তাহলে জব্দ তালিকায় কার কার স্বাক্ষর থাকবে? কেউ একজন বলেন, জব্দ তালিকায় কার স্বাক্ষর থাকবেন? ওখানে উপস্থিতিতে দুই বা ততোধিক সাক্ষী ছিল, মানে লোক ছিল, তাদেরকে সাক্ষী হিসাবে হচ্ছে এখানে উপস্থাপন করা হবে। ভেরি গুড। যে তাহলে সাক্ষীর স্বাক্ষর নিতে হবে এবং যিনি প্রস্তুত করলেন তিনিও স্বাক্ষর করবেন। জব্দ তালিকাটা কাকে প্রদান করতে হবে? যার বাড়িতে জব্দ করা হয়েছে স্যার, যার কাছ থেকে তার জব্দ করা হয়েছে। মালিককে, তার ওনারকে একটা কপি প্রদান করতে হবে। কেউ যদি সাক্ষী হতে না চায় বা কেউ যদি তল্লাশি কাজে সহায়তা না করে তাহলে তার কোন ধারার শাস্তির অপরাধ হিসেবে পরিগণিত হবে? দণ্ডবিধির 187 ধারা। দণ্ডবিধির 187 ধারা। এই 102 এবং 103 ধারা মনে রাখলেই তল্লাশি সংক্রান্ত বিধিবিধান নিয়ে আপনারা লিখে আসতে পারবেন। তাহলে 102 ধারায় বললো যে আপনার কাছে যদি সার্চ ওয়ারেন্ট থাকে আপনাকে বিনা অনুমতিতে প্রবেশ করতে দিবেন। সার্চ ওয়ারেন্ট যদি না থাকে আপনাকে যৌক্তিকভাবে সহায়তা করবেন। এই যৌক্তিকভাবে সহায়তার মানে কি? আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারবেন যে আপনি কি উদ্দেশ্যে তল্লাশি করতে আসছেন বা কেন আসছেন, এইভাবে যৌক্তিকভাবে জিজ্ঞাসাবাদ করে আপনাকে প্রবেশের অনুমতিটা দিবেন। এই আর 103-এ তো আমরা জানলাম যে সাক্ষীর উপস্থিতি, জব্দ তালিকা, জব্দ তালিকায় স্বাক্ষর, কারা কারা স্বাক্ষর করবেন, জব্দ তালিকা প্রস্তুত করার পর এর একটা কপি কাকে প্রদান করতে হবে, এবং কেউ যদি সাক্ষী হতে না চায় বা তল্লাশি কাজে যদি কেউ সহায়তা না করে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধির 187 ধারার বিধান মোতাবেক। এই হলো তল্লাশি সংক্রান্ত বিধিবিধান। এখন 105 ধারায় এই তল্লাশি সংক্রান্ত আরেকটু অংশ আছে। এই 105 ধারায় বলছে যদি কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই যে 100 ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, 96 ধারায় পারেন, 98 ধারায় পারেন, এই যে বিভিন্ন ধারাগুলো উল্লেখ করা আছে, এর কোনো একটা ধারার যেখানে তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করার ক্ষমতা রাখেন সেখানে তার উপস্থিতিতেও তল্লাশি কার্যক্রম পরিচালিত হতে পারে। কোন কোন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমি কোনো একটা জায়গায় তল্লাশি পরোয়ানা ইস্যু করার ক্ষমতা আছে। আমি যদি মনে করি যে তল্লাশি পরোয়ানাটা ইস্যু না করে আমার স্বয়ং উপস্থিতিতে সেখানে এই তল্লাশি কার্যক্রমটা পরিচালিত হবে, আমার উপস্থিতিতে পরিচালনা করার যে বিধানটা সেটাই হচ্ছে 105 ধারা। এটা এত কঠিন না, আমার মনে হয় আপনারা একবার রিড আউট করলেই এটা বুঝবেন। এরপর যাব আমরা 106 থেকে 107, 8, 9 এই ধারাগুলোতে। এখান থেকে আগে প্রশ্ন আসছে, এই 107 ধারা থেকে প্রিভিয়াস ইয়ারে একাধিকবার প্রশ্ন আসছে। তা আমরা আগে 107 ধারাটা বোঝার পরে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে সেখানে যাব। তো 107 ধারার মূল বক্তব্য হচ্ছে শান্তি রক্ষার জন্য মুচলেকা, যে আপনারা দুইটা পক্ষ বা আমি হয়তো এলাকায় গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, হই হুল্লোড় করছি, চিৎকার চেঁচামেচি করছি, আমি তাহলে শান্তিটা বিঘ্নিত করছি। যদি মনে করে বা কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমার কাছ থেকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট কি চাইতে পারেন? শান্তি রক্ষার মুচলেকা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আমি ওনাদের কাছে গিয়ে হাজির হয়ে বলবো, আমাকে যখন আদেশ করবেন হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন, আমি ওনাদের সম্মুখে হাজির হয়ে বলবো এই যে আমি 1000 টাকার বন্ড দিলাম বা 5000 টাকার বন্ড দিলাম, আমি কি করব না, আমি এলাকায় গিয়ে আর কোনো ধরনের চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে এলাকার জনবিশৃঙ্খলা সৃষ্টি করব না বা জনশান্তি বিঘ্ন করব না। এখন দেখা যাক যে এই জায়গা থেকে এই 107 ধারা থেকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে। 2012 সালে একটা প্রশ্ন আসছে যে ফৌজদারি কার্যবিধির 107 ধারার মামলা কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত?
জেলা কোন ম্যাজিস্ট্রেট। আদালতে? জেলা ম্যাজিস্ট্রেট। ধরেন যে জেলা ম্যাজিস্ট্রেট দেওয়া নাই, শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া, তাহলে উত্তর কোনটা দিতেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে উত্তর অবশ্যই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে একটা শব্দ আছে দেখেন, আদি এখতিয়ারভুক্ত, ইংরেজিতে যেটাকে বলছে অরিজিনাল জুরিসডিকশন। তার মানে কি, এই শান্তি শৃঙ্খলা রক্ষা বা বিভিন্ন ধরনের মুচলেকা গ্রহণ সংক্রান্ত বিধিবিধান সংক্রান্ত যে মামলা মোকদ্দমাগুলো হবে, এর সকল মামলা কোথায় হবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। যেহেতু এটা তাদের প্রধান ক্ষমতা বা এটার মামলার মূল জায়গাই হচ্ছে উনাদের জায়গা, উনাদের ওখানে মামলা করতে হবে, এই জন্য এটাকে বলছে কি আদি এখতিয়ারভুক্ত। যেমন আপনারা যারা সিভিল কোর্টস অ্যাক্ট পড়ে আসছেন, তারা আপনারা একটা শব্দ দেখবেন যে অ্যাপিলেট জুরিসডিকশন আছে। অ্যাপিলেট জুরিসডিকশন মানে কি? আপিল, আপিল এখতিয়ারভুক্ত মানে কি? যাদের আপিল মামলা গ্রহণ করার ক্ষমতা আছে। ধরেন যে আমি একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমার কি আপিলেট ক্ষমতা আছে? আপিলে এখতিয়ারভুক্ত ক্ষমতা আছে? না স্যার, না স্যার। কিন্তু জেলা একজন জেলা জজ, ওনার আছে। ওনার কিন্তু আছে, কিন্তু আমার নাই। এখন যদি আমাকে প্রশ্ন করে যে আপনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, আপনার পিকুইনারি জুরিসডিকশন আছে, কেমন? যে 15 লক্ষ টাকা পর্যন্ত হলে কোথায় মামলা হবে, 15,01,000 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত কোথায় মামলা হবে, 25,01,000 থেকে তার উপরে হলে কোথায় মামলা হবে, এগুলো কি দিয়ে নির্ধারণ করা? পিকুইনারি, অর্থাৎ আর্থিক জুরিসডিকশন সংক্রান্ত রিলেটেড। তার মানে কি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের একটা আর্থিক জুরিসডিকশন আছে। যেমন আমরা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ, তাদের প্রত্যেকের একটা পানিশমেন্টের কিন্তু ক্ষমতা দেওয়া আছে। ঠিক এই কারণে বলছে যে এটা তার আদি এখতিয়ারভুক্ত, এটা তার আপিলেট এখতিয়ারভুক্ত নয়, এটা তার আদি এখতিয়ারভুক্ত, অর্থাৎ মূল মামলা যেখানে হবে। আদি মানে তো বুঝছেন যে মূল। এরপরে আরেকটা প্রশ্ন আসছে দেখেন, এটাও সম্ভবত 2012 বা 20 সালের দিকে। প্রশ্নটা এরকম যে কোন ব্যক্তি সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন? কোন ব্যক্তি? জেলা ম্যাজিস্ট্রেট। বা জেলা ম্যাজিস্ট্রেট যদি না থাকে তাহলে অন্য কে আরেকজন কি হবে? কারণ অপশনে নাই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। তাহলে স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই আপনারা অনেকে কথা বলছেন না, আসলে প্রত্যেকের সঙ্গে তো এভাবে রেসপন্স করা মুশকিল, কিন্তু কথা কি বোঝা যায়? জি স্যার, জি, বোঝা বোঝা যায়। যায়। স্যার কথা বোঝা যায় স্যার। নাকি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? না স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় একটু বলবেন কাইন্ডলি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে 107 ধারা থেকে আপনার স্টার মার্ক দিতে পারেন। এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে 2বার প্রশ্ন আসছে যে শান্তি রক্ষার মুচলেকা দিতে পারেন কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বা আদি এখতিয়ারভুক্ত কে? এই জেলা ম্যাজিস্ট্রেট। এরপরে আসছে 108 ধারা, যদিও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসেনি, তারপর আমরা একটু নজরে রাখবো যদি চলে আসে। কিন্তু আপনারা 107 ধারা পারলে 108 ধারাও পারবেন। 108 ধারার মূল বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারকারী, অর্থাৎ দেখা যাচ্ছে যে রাষ্ট্রের কোনো বিষয়, বিদ্বেষ প্রদূষিত কোনো বিষয় আমি প্রচার করছি, তো প্রচার করে দেখা যাচ্ছে যে জনরোষ তৈরি করছি, তো সরকার চায় যে ঠিক আছে আমাকে মামলা মোকদ্দমা না দিয়ে কি চাই, যে আমার কাছ থেকে একটা সদাচরণের মুচলেকা নেবে, যে না আমি আর জীবনে এরকম ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য বা কথা বলবো না। এই যে সদাচরণের যে মুচলেকা দিব, এইটাও কোথায় দিতে হবে বলেন তো? জেলা জুডিশিয়াল, ম্যাজিস্ট্রেট, নির্বাহী হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। তার মানে দেখুন, ম্যাজিস্ট্রেট। বারবার একটা প্রশ্ন আসছে যে কোথায়, অর্থাৎ কোন আদালতে। এই তো আপনারা পারবেন এটা। এরপর যাব 109 ধারায়। ভবঘুরে দেখবেন যে রাস্তাঘাটে কিছু মানুষ আছে, ভবঘুরে কোনো কোথায় ঠাই ঠিকানা নাই, ওই হোটেল টোটেল থেকে খায় বা বোতল টোকায় খায় আর রাস্তাতেই ঘুমায়, এরকম কিছু দেখবেন। ভবঘুরে ব্যক্তি আছে। কিছু আছে সন্দেহভাজন, মানে কোথায় নাম ঠিকানা কিছুই জানে না, কোনো ভোটার আইডি কার্ড নাই, খুঁজে পাওয়া যায় না, বাবা মাকে খুঁজে পাওয়া যায় না, কোনো ট্রেস পাওয়া যায় না। এরকম কোন সন্দেহভাজন যদি ব্যক্তিকে কোনো স্থানীয় ব্যক্তি ধরেন আটক করলো, আটক করে তার মামলা দেওয়ার মতো কোনো ইয়া নাই, উপাদান নাই, কিন্তু আবার সে এলাকায় সন্দেহভাজন হিসেবে ঘুরে বেড়ায়,
ওই ব্যক্তির কাছ থেকে যদি মুচলেকা নিতে চায় বা সদাচরণের মুচলেকা নিতে চায় যে ঠিক আছে আমি এখানে আসছিলাম ভবগুরু হিসেবে, আমি এই জায়গায় আর আসবো না, বা আমি সন্দেহজনক মূলক ভাবে আমি ঘোরাফেরা করব না, বা আমি আমার সঠিক ঠিকানা দাখিল করছি, এই বিভিন্ন কারণে যদি আমার সদাচরণের যদি মুচলেকা দাখিল করতে হয়, এটা একই কথা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে একটা প্রশ্ন আছে, এই যে আমি এখানকার যে সদাচরণের যে মুচলেকা দিব, এটা কত বছরের জন্য মুচলেকাটা দিব আমি, বা কয় বছরের জন্য বন্ডটা দিব? স্যার 1 বছর। 1 বছর, ভেরি গুড। এটাও একটা আপনার স্টার মার্ক রাখেন, প্রশ্ন যদি আসে এই সময়কে ধরে প্রশ্নটা আসতে পারে। এবার আসছে 110। 110-এ মূল বক্তব্য একই, আদি এখতিয়ারভুক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে বলছে অভ্যাসগতভাবে অপরাধী। অভ্যাসগতভাবে অপরাধী কি? দেখবেন যে প্রত্যেকটা থানা এলাকায় পুলিশের কাছে ক্রাইম নোট থাকে। ওই ক্রাইম নোট বা ক্রাইম ম্যাপে ওরা ওই এলাকার কারা কারা চোর বা কারা কারা অপরাধ প্রবণ মানুষ বা কারা কারা কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত, ওদের কাছে মোটামুটি একটা ডাটা থাকে। তো এরকম যদি হয় যে একটা লোক অভ্যাসগতভাবে সে অপরাধী, এরকম যদি ব্যক্তির কাছ থেকে, মামলা তো তার আছেই, নিয়মিত মামলা চলছে বা চলমান আছে বা মামলা হবে সেটা ভিন্ন বিষয়, এরকম ধরনের কোনো ব্যক্তির নিকট থেকে যদি কোনো সদাচরণের মুচলেকা নেয়, এটা সর্বোচ্চ কত বছরের জন্য হবে? 3 বছর স্যার। সর্বোচ্চ 3 বছর। Very good. 3 বছর। হ্যাঁ, সর্বোচ্চ 3 বছর, এটাও নোট দিয়ে রাখবেন। 110, এটাও গুরুত্বপূর্ণ। এই ছিল মোটামুটি শান্তি রক্ষার মুচলেকা। মুচলেকা রিলেটেড আসলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর যদি আসে যে কয় বছরের জন্য, একটা জানলেন যে ভবঘুরে আর সন্দেহভাজন ব্যক্তি হলে 1 বছর, আর অভ্যাসগত অপরাধী হলে 3 বছর। এই হচ্ছে মূল বক্তব্য। এরপরের যে ধারাগুলো আছে, মুসলিকা কি রকম ধরনের স্যার? কোনটা? স্যার মুসলিকা কি ধরনের হবে? এই যে কোর্টে কোর্টে কি যাতায়াত হয়? এই মুচলেকা বুঝতে হবে কি, কোর্টে কি যাতায়াত করেছেন কখনো? না স্যার, কোর্টে যাতায়াত করা হয় না, এই কারণে জিজ্ঞাসা হ্যাঁ, করছি। এই শুনেন, আমরা যখন প্রত্যেককে জামিন দেই, যখন আদালত জামিনে কাউকে মুক্তি দেয়, তখন বলে যে আপনাকে 1000 টাকার বন্ডে মুক্তি দেওয়া হলো। বন্ডটা মানে কি? আপনার সিকিউরিটি দেওয়া। আমি আপনার কাছ থেকে ধরেন আপনি আমার কাছে টাকা ধার চাইলেন, বলে আমি স্যার আমাকে 5 লাখ টাকা ধার দেন, আমি আপনাকে দিয়ে দিব। আমি বললাম যে আপনাকে এমনি এমনি তো টাকা দিব না, আপনি আমাকে একটা সিকিউরিটি কিছু দেন। বোঝা যাচ্ছে? তখন আপনি বললেন যে স্যার তাহলে আমার চেক রাখেন বা একটা স্ট্যাম্প রাখেন। ঠিক একইরূপ ভাবে ওই ব্যক্তিকে আইন আমলের আদালতে নিয়মিত আসা যাতায়াতের সুবিধার্থে, তাকে এর মধ্যে রাখার সুবিধার্থে, এই আওতার মধ্যে রাখার সুবিধার্থে তাদের কাছ থেকে বন্ড নেওয়া হয়, এবং এটা আইন দ্বারা স্বীকৃত। এবং এটার একটা ফর্ম আছে। এই যে আমি বন্ড বন্ড শব্দটা বারবার বলছি, এটার একটা ফর্ম আছে, এবং প্রত্যেকটা জেলা বার অ্যাসোসিয়েশন এই বন্ড গুলো সাপ্লাই করে থাকে। এবং বন্ড যে কোথাও 50 টাকা, কোনো কোনো বারে 100 টাকা, এটার একটা নির্ধারিত রেট আছে। এই বন্ডটা কিনে আদালতে জমা দেন এবং পূরণ করে দিতে হয়। এখানে বিভিন্ন কলাম আছে, কত টাকার বন্ড, টাকার পরিমাণ লিখবেন, সাক্ষীদের নাম লিখবে, অর্থাৎ কারা জামিনদার হলেন তাদের নাম লিখবেন। এবার কি মোটামুটি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আর যদি কখনো সুযোগ হয় কোর্টে গিয়ে একটা বন্ড দেখে নেবেন যে বন্ডে কি কি লেখা আছে। ওকে স্যার, ঠিক আছে। এরপরে যাব আমরা 123 ধারা। 123 ধারা থেকে, এটা অনেক বড় জায়গা, এত কিছু প্রয়োজন নেই। এখানে দুইটা ধারা মার্ক রাখেন, 123-এর 5 এবং 123-এর 6। 123-এর 5-এ বলছে যে শান্তি শৃঙ্খলার জন্য বন্ড না দিলে, এই যে 107 ধারা পড়লাম যে শান্তি রক্ষার জন্য মুচলেকা, আমি ওমর ফারুককে বললাম যে আপনি এলাকায় বিশৃঙ্খলা করেন, আপনি আর এলাকায় বিশৃঙ্খলা করবেন না, এই মর্মে আমাকে বন্ড দিয়ে যান। উনি সম্মত হলেন যে ঠিক আছে স্যার, আমি আর এলাকায় এরকম ধরনের বিশৃঙ্খলা করব না, আপনাকে আমি এই 1000 টাকা বা 5000 টাকা বা 10,000 টাকার বন্ড দিয়ে গেলাম। যদি করি তাহলে এই বন্ড বাজেয়াপ্ত করে আমার কাছ থেকে টাকা আদায় করে নেবেন। এই যে বন্ড দাখিলের জন্য তাকে বললাম, উনি রাজিও হলো, কিন্তু ফাইনালি উনি বন্ডটা দিলেন না। উনি বন্ড না দেওয়ার জন্য তার যে শাস্তিটা হবে, এই শাস্তিটা সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে? বিনাশ্রম। বিনাশ্রম হবে। বিনাশ্রম হবে, এটা একদম, এখানে কোনো অপশন নাই, জাস্ট বিনাশ্রম। এবার দেখেন 123-এর 6,
এখানে কি বলছে, যদি আচরণ সংক্রান্ত হয় তাহলে সশ্রম বা বিনাশ্রম যে কোনোটাই হইতে পারে। অর্থাৎ যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এই বন্ডটা দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন, উনি সিদ্ধান্ত নেবেন ওনাকে সশ্রম দিবেন, পানিশমেন্ট দিবেন নাকি বিনাশ্রম দিবেন। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে শান্তি শৃঙ্খলা হলে বিনাশ্রম, আর যদি আচরণ সংক্রান্ত হয় তাহলে কি সশ্রম বা বিনাশ্রম। যদি প্রশ্ন খুব বেশি কনফিউজিং প্রশ্ন করে তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করতে পারে। দিন দিন কিন্তু একটু কঠিন হচ্ছে, আপনারা কি একটু খেয়াল করেছেন প্রশ্নের প্যাটার্ন? এই প্রশ্ন নিয়ে কেউ গবেষণা করেছেন, দেখেছেন যে কি কি প্রশ্ন আসে, কিভাবে প্রশ্নগুলো আসে? জি স্যার। আগের থেকে আর দিন মনে হয় যে সহজ হবে না। এবার যারা বারে রিটেন দিয়েছে তারা আরো ভালো বলতে পারবে যে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড করেছে। এই জন্য একটু সিরিয়াস হইতে হবে, একটু বুঝে করতে হবে। তবে হতাশ হওয়ার কিছু নাই। আপনারা, আমার মনে হয় যে আমার নোটটা যেটা আছে এর সঙ্গে যদি একবার রিড আউট করে পড়েন তাহলে অনেকখানি পড়া হয়ে যাবে। আমার নোট তো আর কনক্লুসিভ কোনো কিছু না, বই থেকে জাস্ট ছোট ছোট তথ্যগুলো নিয়ে আসা। এরপর যাব আমরা 127 ধারায়। আপনারা একটা জিনিস খেয়াল আসসালামু করবেন। আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। স্যার হ্যাঁ বলেন, শুনছি, বলেন। স্যার শান্তিরক্ষা মুচলেকার জন্য স্যার আপিলের বিধান আছে স্যার? এক্স্যাক্টলি, আমরা আপিল চ্যাপ্টার দেখলেই বুঝবেন বিধান আছে। ঠিক আছে স্যার। বিধান আছে, আপিলের চ্যাপ্টার দেখলেই বুঝবেন, ঠিক আছে? কিন্তু সবগুলা না, ওখানেও আবার পৃথক করে দিয়েছে যে কোনটার বিরুদ্ধে যাইতে পারবেন আর কোনটার বিরুদ্ধে যাইতে পারবেন না। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আপিলের চ্যাপ্টারটা একটু দেখলেই প্রথম দিকেই আছে, এক্সাক্ট ধারাটা মনে পড়ছে না কিন্তু প্রথম দিকে আছে 127। আপনারা অনেক সময় খেয়াল করবেন, এই যে ধরেন যে আমরা উদাহরণ যদি দেই যে শাহবাগে জনগণ জড়ো হলো, একটা জনসমাবেশ হয়েছে এবং আপার অথরিটি বলছে যে জনসমাবেশটা ছত্রভঙ্গ করে দিতে হবে। এই যে জনসমাবেশ ছত্রভঙ্গ করা, অর্থাৎ এটাকে আহ আহ, সরিয়ে দেওয়া, এটা কে কে করতে পারে বলেন তো, কার কার ক্ষমতা আছে? আর ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলতে কাকে সুনির্দিষ্ট করে বলেন যে এই পুলিশ অফিসার? হ্যাঁ, যে পুলিশ অফিসার পুলিশ কমিশনার। থানার ভারপ্রাপ্ত অফিসার। কে জানি বললো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি এক্স্যাক্টলি অফিসার ইনচার্জ। আর ম্যাজিস্ট্রেট বলতে কোন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাকি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এক্স্যাক্টলি, এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন দেখেন এই 127 ধারা শেষ, 128-এ বলছে জনসমাবেশ ছত্রভঙ্গকরণে বেসামরিক শক্তি প্রয়োগ। দেখা গেল যে যে পরিমাণ লোক ডিপ্লয় করা দরকার সেই পরিমাণ লোক ওই বাহিনীর নাই, অর্থাৎ পুলিশের নাই বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নাই। সেখানে বেসামরিক লোক অর্থাৎ সাধারণ জনগণকে এনগেজ করতে চাচ্ছে। যদি সাধারণ জনগণের মধ্য থেকে লোককে ডিপ্লয় করতে চায় তাহলে পুরুষ বা মহিলা উভয়কে ডিপ্লয় করতে পারবে নাকি শুধু পুরুষ লোককে ডিপ্লয় করতে পারবে? আর শুধু পুরুষ। শুধু পুরুষ লোককে। এগুলো কিন্তু কখনো প্রশ্ন আসেনি, তবে জানার জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই জায়গাগুলো আপনাদের একবার হলেও নলেজে দেওয়া, এই জন্য এগুলো শুধুমাত্র একবার বলা। স্যার, এরপর যদি আসছে স্যার এক বলেন। মিনিট, যদি ওই সমাবেশে অধিকাংশ মহিলা থাকে সেক্ষেত্রে? আহা, আপনি প্রশ্ন বুঝেন নাই। আরে স্যার ফোর্স, বুঝছি। অর্থাৎ স্যার ডেপ্লয় আপনাকে করার ক্ষেত্রে স্যার বলেন। আমি ধরে নিলাম কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরির ধরেন অসংখ্য কর্মী আছে, হ্যাঁ, তারা কোনো কারণে এক জায়গায় এসে খুব জড়ো হয়েছে এবং সেখানে আন্দোলন করতেছে। এখন স্থানীয় যিনি পুলিশ কর্মকর্তা আছে ওনাদের ওই পরিমাণ ফোর্স নাই তাদেরকে এখান থেকে সরায় দেওয়ার মতো। সেক্ষেত্রে তারা জনসাধারণ নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে কি স্যার মহিলা নিয়োগ করবে না শুধু পুরুষই করবে? এই প্রশ্নতে এতক্ষণ বললাম, একজন উত্তর দিয়েছেন, কে একজন উত্তর দিয়েছিলেন বলেন তো, পুরুষ না মহিলা? স্যার পুরুষ। উনি বলছে যে মহিলারা যদি সমাবেশ করে সেক্ষেত্রেও কি পুরুষ নিয়োগ করা হবে কিনা অবশ্যই, সেটা হ্যাঁ হ্যাঁ জানতে। জি স্যার, এটাই প্রশ্নটা অবশ্যই, ছিল।
পুরুষ ব্যতীত অন্য নিয়োগ করার ক্ষমতা নাই, আইন তো পারমিট করে না। স্যার ঠিক আছে স্যার, এটাই। ওকে, থ্যাংক ইউ। এরপর আসছে 129 ধারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে সামরিক শক্তি প্রয়োগ করার যদি প্রয়োজন হয়, এই যে দেখবেন সেনাবাহিনী ডিপ্লয় করে না, বা দেখেন বিজিবি কে ডিপ্লয় করে, যেমন নির্বাচনের সময় আমাদের আন্ডারে বিজিবি থাকে, তারপর হচ্ছে পুলিশ থাকে, বিভিন্ন ধরনের বাহিনী কাজ করে। তো ওখানে যদি কোনো সামরিক শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয়, তাহলে এই সামরিক শক্তিটা মেট্রোপলিটন এরিয়ার বাইরে কে প্রয়োগ করবে, আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হলে কে প্রয়োগ করবে বলেন? স্যার মেট্রোপলিটন এরিয়ার ভিতরে হলে পুলিশ কমিশনার আর ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে হলে স্যার নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটুকুই হচ্ছে মূল বক্তব্য 129-এর। তার মানে আমরা এভাবে মনে রাখবো যে সামরিক শক্তি যদি প্রয়োগ করার প্রয়োজন হয়, মেট্রোর বাইরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর মেট্রোর মধ্যে পুলিশ কমিশনার। শেষ। এই যে বিভিন্ন সময় দেখবেন যে নির্বাচনের সময় বলছে যে এবার নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন, বা নির্বাচনের দিন বা নির্বাচনের আগে থেকে আগে 5 দিন, পরের 5 দিন আর্মি দায়িত্ব পালন করবে বা মাঠে থাকবেন। এই যে আর্মিকে মাঠে নামাবেন, তো কে নামাবে? সরকারই তো নামায়। সরকার নামাতে হলে এটা কি দিতে হয়? রিকুইজিশন দিতে হয়। দেখবেন এটা 130 ধারায় বলা আছে, এদেরকে কাজে নিতে হলে বা তাকে নিয়ে আসতে হলে রিকুইজিশন দেওয়া। এটা আরো যদি সহজ করে বলি, ধরেন যে আপনার স্টোরেজে অনেক মালামাল আছে, আমার কিছু মালামাল দরকার, যে আমার এই বাড়িতে এটা পাহারা দেওয়ার জন্য আমার এখান থেকে আপনি কিছু লোক দেন, বা আমার বাড়িতে খাদ্য নাই, আপনার গুদাম থেকে কিছু খাদ্য দেন। তো আমি খাদ্যটা চাইতে হলে তার মুখে মুখে চাইলে হবে না, আপনাকে চিঠি লিখে বলতে হবে যে আমার এতগুলো এই বস্তা চাল লাগবে, এই বস্তা ডাল লাগবে, অথবা এতজন পাহারাদার লাগবে, এতগুলো অস্ত্র লাগবে, এতগুলো শস্ত্র লাগবে। এই যে ফর্মাল চিঠিটা দেওয়া, এটাকেই আমাদের এই অফিসিয়াল ফর্মালিটিজে কি বলা হয়? রিকুইজিশন বলা হয়। এই দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর তেমন কিছু পার্থক্য নাই। অর্থাৎ সরকার চাইলে রিকুইজিশন দিয়ে আর্মি নিয়ে আসতে পারেন। এখন 132, এই যে ছত্রভঙ্গ করতে গেল, সরি, এই সরকার যদি আর্মি বা এই যে বিভিন্ন ফোর্সকে বা সামরিক শক্তি যে প্রয়োগ করলো, এই যে গত জুলাই আন্দোলনে, এটা অন্যভাবে নেবেন না যেহেতু রেকর্ডেড ক্লাস, আমি উদাহরণের জন্য জাস্ট এটুকু বলছি। যদি এরকম ধরনের কোনো বিষয় থাকে যে এখানে প্রয়োগ করা হয়েছে, সামরিক শক্তি প্রয়োগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করতে হলে কার অনুমতি নিতে হবে? সরকারের। এটা কত ধারায় বলা আছে? 132 ধারা। 132। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে ওই কার্যের জন্য সরকারের অনুমতি ব্যতীত কোনো ফৌজদারি আদালতে মামলা করা যাবে না। 132 ধারা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্টার মার্ক রাখতে পারেন। অর্থাৎ মামলা করতে হলে সরকারের অনুমতি লাগবে। 133-এ একই বক্তব্য। 133-এ দুইটা গুরুত্বপূর্ণ। 133-এর উপধারা 2, এটা স্টার মার্ক রাখবেন। ঠিক আছে, ফৌজদারি আদালতে সরকারের অনুমতি দিলে মামলা করা যাবে, সরকার অনুমতি দিলে মামলা করা যাবে না, এটা জানলাম। তাহলে সিভিল আদালতে কোনো মামলা চলবে? সিভিল আদালতে কোনো মামলা করা যাবে যে আমার এই ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ আদায়ের ড্যামেজের জি মামলা? স্যার, যদি না ক্ষতিপূরণ স্যার, হয়ে থাকে আর্থিক ক্ষতিপূরণ হলে স্যার আমি তো বলছি মামলা অবশ্যই করা যাবে কি যাবে না? যাবে স্যার। স্যার, জেনে যদি বলছেন না না জেনে বলছেন? আর্থিকভাবে না স্যার, যদি ক্ষতিগ্রস্ত হয়, এই অর্থের জন্য স্যার সিভিল হিসাবে মামলা দায়ের করা যায়। appeal করা যায়। আমি বলেছি কোথায় বলা আছে বলেন, রেফারেন্স সহ বলতে হবে তো মামলা করা যাবে কোথায়? হ্যাঁ, কোথায় আমরা ক্লাসে, আমাদের ক্লাস পড়ায়, কিন্তু কোথায় এটা কোথায় পড়াইছেন? কলেজের ক্লাসে। কলেজের ক্লাসে? আরেকটা বিষয়, এই যে আরেকটা এখান থেকে আরেকটু ক্লিয়ার করে নেই।
ওই যে ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন কার্যকলাপ করলো বা সামরিক শক্তি প্রয়োগ করলো, আপনাদের এটুকু কমন জায়গা একটু মাথায় রাখতে হবে যে সরকারের অনুমতি ব্যতীত যেখানে ফৌজদারি আদালতে মামলা করা যাচ্ছে না, সেখানে সিভিল আদালতে কি করে মামলা করবেন আমাকে বলেন। আপনারা 133-2 দেখেন, সিভিল আদালতে উনার দেওয়া কোনো আদেশের বিষয়ে কোনো ধরনের দেওয়ানি আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না যে উনি ওই আদেশ দেওয়ার ক্ষমতা ছিল কি ছিল না। বোঝা যাচ্ছে? ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদেশ দিলেন, স্যার বলেন। ওই যে আবু সাইদকে যে হতেছে গত বছরের জুলাইতে যে আমি তাকে ওই জায়গায় যেতে পুলিশ চাচ্ছি না, এই জেরিন, আমি ওই জায়গায় স্যার। যেতে চাচ্ছি না। ওগুলো খুবই সেনসিটিভ ইস্যু, আমাদের রেকর্ডেড ক্লাস। আমি ওগুলো বিষয়ে আপনি বুঝতে পারছেন না যে আমি ওই জায়গায় অনেকগুলো কিছু এড়িয়ে গেছি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার এই যে এখানে ওকে, যে সরকারি অনুমতি নিতে হবে, সরকার বলতে কি প্রতিরক্ষা বিভাগকে বোঝাচ্ছে? না 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 না, মন্ত্রণালয়। আরেকটু ক্লিয়ার করি, একটা মামলার উদাহরণ দিব, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কার অনুমতি বলতে কোন মন্ত্রণালয়কে বোঝাচ্ছে। এই যে বিভিন্ন মামলা প্রত্যাহার হলো না, রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করলো না, জি স্যার। বলেন তো এর মূল কাজটা কোন মন্ত্রণালয় করেছে? এটা যদি বোঝেন তাহলে সরকার বুঝে যাবেন। আইন মন্ত্রণালয় করেছে। স্যার আইন না, মন্ত্রণালয়। নো নো নো, আইন মন্ত্রণালয় করেনি। স্যার বিচার বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কে জানি বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভেরি গুড। স্বরাষ্ট্র আপনি মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, স্বরাষ্ট্র ওয়েবসাইট গুলো একটু ঘাটাঘাটি করেন যদি সুযোগ থাকে কখনো। ওয়েবসাইট গুলো গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তায় যান, বিভিন্ন শাখাগুলো দেখেন, ওখানে মামলা প্রত্যাহারের আদেশ দেওয়া আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু করবে। এটা মতামতের জন্য যায় কোথায়? আইন মন্ত্রণালয়। ওরা শুধুমাত্র মতামতটা দেয় যে হ্যাঁ এগুলো এই হয়েছে, এগুলো প্রত্যাহার করা যেতে পারে। ওরা এই মতামতটুকু দিবে। মামলা প্রত্যাহার করার সমস্ত ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। দ্যাটস দ্য সরকার। আরেকটা উদাহরণ দেই, এই যে মামলা আছে না, যে সন্ত্রাস বিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়, সন্ত্রাস বিরোধী আইন 2009, এই সন্ত্রাস বিরোধী আইন 2009-এ কোন আসামির বিরুদ্ধে যদি অভিযোগপত্র দাখিল করতে হয়, কার অনুমতি নিতে হয় জানেন? সরকার অনুমতি নিতে হয়। সরকার বলতে কার? ওরা চার্জশিট দাখিলের আগে, তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিলের আগে এটা প্রেরণ করবে কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অনুমোদন দেয়, তাহলে ওই তদন্তকারী কর্মকর্তা ওই ওই আইনের অধীনে অভিযোগপত্র দাখিল করতে পারবেন, অন্যথায় দাখিল করতে পারবেন না। তাহলে বুঝে গেছেন সরকার বলতে এখন কাকে বোঝাচ্ছে। এরপর যাব 136। 136 ধারা গুরুত্বপূর্ণ। 136-এর মূল বক্তব্য হচ্ছে যে কাউকে এই যে উপরের কার্যগুলো করতে গিয়ে কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে একটা আদেশ করলো, আদেশটা তারা প্রতিপালন করলেন না, তাহলে কত ধারায় শাস্তি হবে দণ্ডবিধির? 136 ধারা, না দণ্ডবিধির 188 ধারা। 188 ধারা, অর্থাৎ উনি আমাকে আদেশ করেছে, আমি আদেশ প্রতিপালন করিনি, এই জন্য আমার শাস্তি হবে 188 ধারা অনুযায়ী। 140 একই দুইটা ধারা, কিন্তু দুইটা ধারার একটু ছোট্ট একটু পার্থক্য আছে। ফলাফল একই, যে দুইটাতে 188 ধারা অনুযায়ী মামলা হবে। অর্থাৎ এটাকে আপনার সহজভাবে মনে রাখতে পারেন যে আদেশ অমান্য করার পরিণতি। অর্থাৎ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে, আমি যদি প্রতিপালন না করি, আমার এই ধারা অনুযায়ী কি হতে পারে? শাস্তি হতে পারে। এখন যে দুইটা ধারা আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ ফর রিটেন এবং এমসিকিউ দুটোর জন্যই। ধারা দুটো হচ্ছে 144 এবং হচ্ছে 145। এই দুইটা ধারা আগে আমরা একটু ছোট ছোট করে রিড আউট করবো, তারপর এর মূল পার্থক্যগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথম বক্তব্য হচ্ছে 144। এখন আমাকে বলেন তো 144 ধারার মামলা করার আদি এখতিয়ার কোন আদালতের? অর্থাৎ 144 ধারার মামলা হয় কোন কোর্টে? জেলা ম্যাজিস্ট্রেট।
নির্বাহী বিভাগের। ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী বিভাগ অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটুকু জানলেই এই সেন্স গুলোকে কাজে লাগাবেন। আমি আবারও বলছি, বইয়ের পড়ালেখা করে কিছু প্রশ্ন আসবে যে আপনাকে হুবহু বই থেকে পাবেন না, আপনাকে আপনার সেন্স গ্রো করে উত্তর দিতে হবে। তো এই 144-এর আদি একতের হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, এটা প্রথম বক্তব্য জানলাম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এই ধারার উদ্দেশ্যটা কি। এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বা দ্রুত প্রতিকার দেওয়া। কি কি বিষয় হইতে পারে? আপনার স্বাস্থ্য বা নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত কোনো যদি বিষয় হয়, আপনারা খেয়াল করে দেখেন যে যখন করোনা ভাইরাসের এফেক্ট আমাদের দেশে শুরু হয়, তখন গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়ে জেলায় জেলায় বলে রিকশায় একজনের বেশি যাত্রী যাইতে পারবে না, তাহলে অমুক জায়গায় 5 জনের বেশি চলাফেরা করতে পারবে না, এরকম ধরনের বিধিনিষেধ দিত না? বা অমুক জায়গায় 144 ধারা জারি করে দিয়েছে, আমরা কথায় কথায় বলি। অর্থাৎ স্বাস্থ্য বা নিরাপত্তা ঝুঁকি যদি কোথাও সৃষ্টি হয়, সেখানেও 144 ধারা জারি হতে পারে। জনশান্তি বিঘ্নিত হওয়া যদি কোথাও পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে 144 ধারা ইস্যু হতে পারে। কয়েকদিন আগের উদাহরণ দেখেন, গোপালগঞ্জে 144 ধারা জারি করলো না? জি স্যার। হ্যাঁ, এইগুলো। আর আরেকটু যখন পত্রপত্রিকা বা নিউজ দেখবেন, কোন একটা ধারা রিলেটেড যখন কথা বলছেন, সঙ্গে সঙ্গে একটু ওই আইনের ওই ধারাটা একটু দেখেন, তাহলে আরো বেশি মনে থাকবে। কোথাও যদি দাঙ্গা সৃষ্টি হয়, কোথাও যদি মারামারির পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে 144 ধারা জারি হতে পারে। তাহলে আমরা প্রথম জানলাম যে কোন আদালতে, দ্বিতীয় জানলাম যে এর উদ্দেশ্য অর্থাৎ কোন কোন পরিস্থিতিতে। তাহলে কোন কোন পরিস্থিতি যদি আমরা ব্যাখ্যা করি, আমরা ব্যাখ্যা করব 4-5টা মনে রাখবো আমরা। যে জীবন আশঙ্কা যদি সৃষ্টি হয় এরকম, স্বাস্থ্য বা নিরাপত্তা ঝুঁকি যদি থাকে, জনশান্তি বিঘ্নিত হয় এরকম কোনো বিষয়, দাঙ্গার যদি সৃষ্টি হয়, মারামারি যদি সৃষ্টি হয়, এই 5টা ইস্যু যদি মনে রাখেন, তাহলে আপনাদের এই ধারা সম্পর্কে লিখতে সুবিধা হবে যে এই এই পরিস্থিতিতে 144 ধারা জারি হতে পারে। এখন পরের পয়েন্ট হচ্ছে, এই যে 144 ধারা জারি জারি বারবার বলছি, তাহলে জারির প্রক্রিয়াটা কি? আপনারা দেখবেন নির্বাহী কোর্টে যে মামলাগুলো সাধারণত হয়ে থাকে, ধরেন যে আমার প্রতিবেশী আমার জমিতে আমাকে বেদখল করার চেষ্টা করছে বা কোনোভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে, তখন আমি এডিএম কোর্টে গিয়ে মামলা ফাইল করে বললাম যে এই জমির মালিক আমি, এই যে আমার জমির দলিল, এই যে আমার খাজনা খারিজ বা এই ডকুমেন্টস, আমি এই জমির দখলে আছে, আমাকে এরা বেদখল করার হুমকি দিচ্ছে। এবং এটা যদি 144 ধারা জারি করা না হয়, তাহলে সেখানে কি হবে? মারামারি সৃষ্টি হবে, জনশান্তি বিঘ্নিত হবে, নিরাপত্তা বিঘ্নিত হবে। এই অ্যাজ ইউজুয়াল যে কারণগুলো দেয়, এই কারণগুলো আমি লিখলাম, লিখে এডিএম মহোদয়ের কাছে আমি সাবমিট করলাম। এডিএম কোর্ট আমার দরখাস্ত দেখার পরে উনার কাছে আমি এমন সুন্দরভাবে গ্রাউন্ড গুলো উপস্থাপন করেছি, উনার কাছে মনে হয়েছে যে এখনই যদি এখানে 144 ধারা জারি করা না হয়, তাহলে এই লোকগুলো যে মামলা করতে আসছে, এই লোকগুলো বাড়িতে পৌঁছা মাত্র আবার একটা মারামারি সৃষ্টি হবে। তাহলে আমি কথাটা বোঝাচ্ছি এই কারণে, অপর পক্ষকে তাহলে শোনার সুযোগ দিলেন না, শুনলেন না। ওনার গ্রাউন্ড দ্বারা স্যাটিসফাইড হয়ে, সন্তুষ্ট হয়ে উনি কি করলেন? অপর পক্ষকে না শুনলেই একতরফা ভাবে, এটাকে বলছে এক্সপার্টি। আপনারা একটা শব্দ দেখবেন 144-এর উপধারা 2-এ একটা শব্দ আছে এক্সপার্টি, অর্থাৎ হচ্ছে একতরফা ভাবে অপর পক্ষকে না শুনেই উনি 144 ধারা জারি করতে পারেন, এই 144-এর 2 ধারা অনুযায়ী। অর্থাৎ গ্রাউন্ড যদি শক্তপোক্ত হয়, এডিএম কোর্টকে যদি বোঝানো যায় যে এখন যদি এটা এই অপর পক্ষকে ডাকা যদি সুযোগ দেন, শোনার পর্যন্ত যদি অপেক্ষা করেন, তার আগে এখানে মারামারি হয়ে খুনাখুনি হয়ে যাবে বা আমাকে বেদখল করে ফেলবে। 144-এর 3-এ বলছে এই যে 144 ধারাটা যে ইস্যু করব বা জারি করব, এটা অবশ্যই একটা সুনির্দিষ্ট স্থান হতে হবে। এই জন্য আপনারা যদি কেউ কোর্টে যান, যাতায়াত করেন, দেখবেন 144 ধারা যখন এডিএম কোর্টে মামলা করে, তখন হাত নকশা করে একদম সুনির্দিষ্ট করে বলে দেয় যে অমুক মৌজার অমুক খতিয়ানের অমুক দাগের উত্তরাংশের এত শতক জমিতে বা এই শতক জমিতে আমার হাত নকশায় উল্লেখিত লাল অংশে 144 ধারা ইস্যু করা বা জারি করা প্রয়োজন। অর্থাৎ জায়গাটা অবশ্যই কি হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে। এরপরে
উপধারা 6-এ এখান থেকে নৈর্ব্যক্তিক আসার সম্ভাবনা আছে এবং এর আগে প্রশ্ন আসছেও। প্রশ্নটা এরকম যে এই যে 144 ধারা এডিএম কোর্ট জারি করলেন, 144 ধারা কত মাস পর্যন্ত বলবৎ থাকবেন? কয় মাস? 2 মাস 2 মাস 2 মাস। ধরেন সরকার মনে করছে যে 2 মাস দেওয়া হয়েছে, ঠিক আছে, এর থেকেও টাইম এক্সিড করা প্রয়োজন, সরকার কি চাইলে পারবেন বাড়াতে? সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে পারবে, বাড়াতে পারবে। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পারবে। ওইটুকুই জানতে চাচ্ছি। অর্থাৎ এই জন্য দেখবেন আইন যখন পড়বেন কিছু কিছু জায়গায় আছে এক্সক্লুসিভলি না, আবার কিছু কিছু জায়গায় এইরকম ধরনের শর্ত যুক্ত করে দিয়েছে, প্রোভাইজো দিয়ে দিয়েছে, যে প্রথমে বলছে যে এর বেশি করতে পারবেন না, কিন্তু আবার পরে শর্ত আরোপ করে বলছেন এই পরিস্থিতি আবার করা যাবে। এরপর হচ্ছে 145। এখন বলেন আমাকে 144-কে যদি একটু সামারাইজ করি তাহলে আমরা কি কি জিনিস পেলাম? প্রথম বক্তব্য পেলাম যেটা কোন আদালতে হবে, এটার মূল উদ্দেশ্যটা কি? দ্রুত প্রতিকার দেওয়া, দ্রুত প্রতিরোধ করা। 3 নাম্বারটা পেলাম কোন কোন পরিস্থিতিতে জীবন আশঙ্কা সৃষ্টি হয়, স্বাস্থ্য, নিরাপত্তা ঝুঁকি, জনশান্তি, দাঙ্গা, মারামারি। 4 নাম্বার পয়েন্ট কি শিখলাম? যেটা অপরপক্ষকে না শুনেই এক্সপার্টি অর্থাৎ একতরফা ভাবে নিষ্পত্তির সুযোগ আছে, স্থানটা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, এটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 2 মাস। আর যদি এর বেশি সময় বাড়াতে হয় তাহলে কার গেজেট লাগবে? সরকারের গেজেট লাগবে। এই 144 কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, বুঝলেন, ঠিক আছে। এবার দেখি আমরা কি প্রশ্ন আসছে প্রিভিয়াসে, তারপর 145-এ ইন করব। একটু wait, হ্যাঁ 2012-তে একটা কোশ্চেন আছে। এই 2023 সালে যেটা আগে চোখের সামনে পড়ছে ওটাই পড়ি। ফৌজদারি কার্যবিধির 144 ধারার বিধান বলে আদেশ প্রদান করতে পারেন কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট। ধরেন এখানে আরেকটু আপনারা যাদের কাছে বই যদি থাকে এই 144-এর পাশে একটু নোট দিয়ে রাখবেন, জেলা ম্যাজিস্ট্রেট, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম দেয় যে সাধারণত আমাদের দেশে এটি কোন আদালত দেখে থাকেন, তাহলে কিন্তু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আপনারা যারা কোর্টে যান একটু খোঁজ নেবেন, জেলা ম্যাজিস্ট্রেট তার পাওয়ারটা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এম্পাওয়ার করে দিয়েছেন, অর্থাৎ ডেলিগেট করে দিয়েছেন, ওনার ক্ষমতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োগ করেন। যেমন দেখেন কগনিয়েন্স নেওয়ার ক্ষমতা সিজিএম কি করেন? আমাদেরকে এম্পাওয়ার করে দেন, যে তোমাদেরকে ক্ষমতায়ন করা হলো, তোমরা আমার এই ক্ষমতাটা তোমরা প্রয়োগ করবা। ঠিক একই রকম ভাবে জেলা ম্যাজিস্ট্রেট তার ক্ষমতাটা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে দেন। এই কারণে 144 ধারার যে সকল মামলা, সব মামলায় কোথায় হয়? এই এডিএম কোর্টে মামলাগুলো হয়। আর দেখি এখান থেকে আর কি প্রশ্ন আসছে। এবার দেখেন 2012 সালে প্রশ্ন আসছে এরকম যে ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত কতদিন বলবৎ থাকে? 2 মাস। ভেরি গুড। এবার একটা টেকনিক্যাল প্রশ্ন করছে, এই প্রশ্নটাও সম্ভবত 2012 সালে। প্রশ্নটা এরকম এবং এটা বুদ্ধিমত্তা খাটায় উত্তর দিতে হবে। ফৌজদারি কার্যবিধির 144 ধারার বিধানসমূহ কোন এলাকায় প্রযোজ্য হবে না? তার মহানগর এলাকায়। আপনারা তো ভালো পারেন, ভেরি গুড। আর প্রয়োজন নাই। এরপর দেখে আর কোন প্যাটার্নে এখান থেকে প্রশ্ন আসছে কিনা। এখান থেকে প্রশ্ন আসছে, দেখেন বলছে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে, ভূমি সংক্রান্ত অর্থাৎ জায়গা জমি নিয়ে মনে করেন আপনার সঙ্গে আমাদের মারামারি, ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কায় কোনো ক্রোকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন কে? আগে প্রশ্নটা বুঝি, যে এই ধরেন শানিমের সঙ্গে আমার একটা জায়গা জমি নিয়ে গন্ডগোল, শানিম হয়তো আমার বিরুদ্ধে 144 ধারা পিটিশন দিয়ে কোর্টে মামলা করেছেন। এখন উনি কোর্টে মামলা করার পরে 145 ধারা পিটিশন দিয়ে একটা মামলা করেছেন। উনি মামলা করার পরে কোর্ট মনে করছে যে এইটা যেহেতু তাদের এই জমির প্রপার্টি নিয়ে ওনারশিপ নিয়ে গন্ডগোল আছে অথবা দখল বেদখল নিয়ে গন্ডগোল আছে, তারা নিয়ে এটা মারামারি করছে, আপাতত ওদের কোনো পক্ষকে ভোগ দখল করতে দিব না,
আমরা এটা থার্ড পার্সন একজন অর্থাৎ রিসিভার নিয়োগ করে রিসিভারের আন্ডারে এই জমিটা রাখবো। এই যে রিসিভার নিয়োগ করলেন, এই নিয়োগকারী নিয়োগ করার ক্ষমতাটা কার? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেটের। ভেরি গুড, নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা আছে। দেখেন প্রশ্ন কিন্তু ধারার মধ্য থেকে আসছে, ধারার মধ্য থেকেই বক্তব্য নিচ্ছে, কিন্তু একটু মনে হচ্ছে ঘুরায়। এই জন্য বারবার প্রশ্ন পড়বেন, একাধিক প্রশ্ন পড়বেন। প্রশ্ন যত বেশি পড়বেন আপনাদের এই প্রশ্নের কনফিউশন গুলো তত দ্রুত দূর হবে। এই ছিল মোটামুটি। এরপরে আমরা 145টা শেষ করে এর ভিতরে আবার যাব। 145-এর মূল বক্তব্য হচ্ছে, এবার ধরেন আপনাদের কারো একটা নাম নেই, অপূর্ব সরকার। অপূর্ব সরকার একটা জমিতে ধান লাগিয়েছিল বা ধান জমি চাষ করার জন্য উদ্যোগ নিয়েছিল, বা তার জমি। আমি কি করলাম, তাকে জমি থেকে পুরোপুরি বেদখল করে ফেললাম। ওনাকে বেদখল করে আমি নিজে এবার ধান লাগিয়ে ফেলেছি, অথবা আমি জমিটা একদম দখলে নিয়ে নিয়েছি। তাহলে অপূর্ব সরকার তার জমি থেকে বেদখল হয়েছে। উনি যদি বেদখল হন তাহলে কোন ধারায় মামলা করবেন? 144 না 45? 145। 145। আর উনি যদি দখলে থাকতেন, আমি যে হুমকি দিচ্ছে অপূর্ব সরকার আপনি সরেন এখান থেকে, এই জায়গা জমি থেকে বের হন, আমি আপনার জমি চাষবাস করব, বা এই জমি আপনার না, এখান থেকে চলে যান, এই যে তাকে হুমকি ধামকি দিলাম বা বেদখল করার চেষ্টা করলাম, কিন্তু উনি দখলেই আছে, তাহলে 144 না 145? 145। 144 স্যার। 144 স্যার। দখল আর বেদখল দুইটাই কিন্তু আমি আবারও বলি, কনফিউশন কিন্তু আপনার তৈরি করতে পারে। দুইটাই দেখেন ভূমি সংক্রান্ত বিরোধ। অপূর্বর সঙ্গে আমি যে দুইটা বললাম, দুইটাই অপূর্বর সঙ্গে আমার জায়গা জমি নিয়ে গন্ডগোল। কিন্তু দুইটা ফ্যাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে, একটাতে আমি অপূর্বকে ল্যান্ড থেকে বের করে দিয়েছি, ও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর একটাতে হচ্ছে ও ল্যান্ডের মধ্যে আছে, আমি বাইরে থেকে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যে তুমি এখান থেকে আউট হও, বের হও এখান থেকে। তাহলে উনি যখন নিজে দখলে তখন 144, ওনাকে যখন বেদখল করে দিয়েছে উনি মামলা করবে গিয়ে 145 ধারায়। এই হচ্ছে বেসিক পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা টাইম বার বিষয় আছে। এই যে অপূর্বকে আমি বেদখল করলাম, উনি বেদখল হওয়ার যে তারিখে তাকে বেদখল করেছে, এই তারিখ থেকে কয় মাসের মধ্যে মামলা করতে হবে বেদখল হওয়ার? 6 মাস। একজন বলেছেন 2 মাস, একজন বলেছেন 6 মাস। কার উত্তর সঠিক? আরেকজন বলেন, থার্ড পারসন। আর বই নাই হাতের কাছে, বই নাই দেখে বলেন না কেন, অসুবিধা নাই তো। এই বলেন, কি ভরসা পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না? এই দুইটার মধ্যে উত্তর আছে, 2 মাস না 6 মাস? 2 মাস 2 মাস। 2 মাস। এটা তো আমার আপনার বক্তব্য বললে হবে না, বইয়ের বক্তব্য। তাহলে দেখেন আবারও এখানে একটা কনফিউশনের একটা জায়গা আছে, যে 144ও 2 মাস বললো, 145ও 2 মাস বললো, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? 144-44-এ আদেশ দিচ্ছেন, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিচ্ছেন, তার আদেশটা 2 মাস বলবৎ থাকবে। আর 145 হচ্ছে আমার মামলা করা, ওই যে তামাদি আইনে আছে না, যে এতদিনের মধ্যে আপিল করতে হবে, এই ধারায় মামলা করতে হলে এতদিনের মধ্যে মামলা করতে হবে, এই ধারায় এই পিটিশন নিয়ে আসতে হলে এতদিনের মধ্যে পিটিশন দায়ের করতে হবে, না হলে মামলা করতে পারবেন না, টাইম বার্ড হয়ে যাবে। এই জন্য মামলা করার ক্ষমতা হচ্ছে আপনার 2 মাসের মধ্যে বেদখল হওয়ার পর থেকে। এখন আমরা পার্থক্যটা একটু পড়ি। এখন যদি প্রশ্ন আসে যে 144 ও 145 ধারার মধ্যে পার্থক্য নির্ণয় করুন, তাহলে পার্থক্যগুলোকে আমরা মোটামুটি একটা প্যাটার্নে সাজাবো, পয়েন্ট আকারে। একটা পার্থক্য দিতে পারি যে সংজ্ঞাগত পার্থক্য, যে 144 ধারায় এটা আলোচনা করেছে, সরি 100 কি বলে, এই 144 ধারায় আপনি দখলে থাকছেন, তখন আপনার 144 ধারা প্রযোজ্য। 145 হচ্ছে আপনাকে বেদখল করে দিলে। অধ্যায় ও ধারাগত পার্থক্য আছে, এই আলোচনা করছে 144 ধারায়, ওইটা আলোচনা করছে 145 ধারায়। পরিধিগত, এখন বলেন তো 144-এর পরিধি বেশি নাকি 145-এর পরিধি বেশি? স্যার 144-এর পরিধি বেশি, কারণ 45 শুধু জমা সংক্রান্ত। 145 আপনার বেদখল হলে 145-এ যাবেন, আর বেদখল হওয়ার আগ পর্যন্ত আপনি কোন ধারায় মামলা করবেন? 144-এ। 144-এ। এই জন্য তার পরিধিটা
বেশি। সম্পত্তির ধরন কত বলেন তো? 145 হইতে হলে কোন সম্পত্তি হতে হচ্ছে? স্যার স্থাবর হতে হবে। আর যদি 144 হয়? তখন স্যার যে কোনো হলেই হবে, স্থাবর যে অস্থাবর কোনো যে কোনো হলেই হবে, এক্স্যাক্টলি। এবার দেখেন তো প্রয়োগগত একটা পার্থক্য আছে। ওখানে আপনাকে কি করছে? বাড়ি তো করছে, অর্থাৎ এই যে আমি অপূর্ব সরকারকে যে বেদখল করতে গেছি 144-এ দেখেন, আমি ওকে বলছি যে আপনি দখল থেকে বের হয়ে যান, এই জমি আমার। আমাকে অপূর্ব যখন মামলা করলো, এডিএম কোর্ট অপূর্বকে বলল যে এই এই যে আদেশ দিয়ে দিলাম, এই মিস্টার সুমন আপনার জমিতে আর বাধা দিতে পারবে না, যদি বাধা দিতে আসে তার বিরুদ্ধে মামলা হবে। তাহলে কি করলো? প্রয়োগগত আমাকে বাধা প্রদান করলো। আর 145-এর প্রয়োগটা কি বলেন তো? আমাকে বেদখল করে দিয়েছিল, অর্থাৎ অপূর্বকে বেদখল করে ফেলেছিলাম, অপূর্বকে আবার দখল অর্পণ করবে, দখল প্রদান করবে। বোঝা যাচ্ছে? স্যার এই দখল প্রদান করার দায়িত্বটা কি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাকি দেওয়ানি আদালতের? না, এটা ওই ধারা যদি হয়, এই যে 145 যদি হয়, তাহলে সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখবেন। আচ্ছা। আর যদি আপনি এই যে দেখেন, এখানে একটা পার্থক্য আছে। ধরেন যে আপনি 2 মাসের মধ্যে মামলা করতে পারেননি 145-এ, তাহলে আপনি টাইম বার্ড হয়ে গেলেন, আপনি 145-এ যেতে পারলেন না। তাহলে আপনি কি যাবেন? ওই যে দখল পুনরুদ্ধার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কয় ধারা? 8 ধারা। 8 না 9? স্যার যদি তার 8 হচ্ছে সত্য থাকে তাহলে 8 ধারা, যদি সত্য না থাকে 9 ধারা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওইটুকু দিয়ে যাবেন। তারপরে যে আরেকটা প্রশ্ন অলরেডি বলে দিয়েছি, যে সময়সীমা কত, প্রশ্ন বলছি সরি, আরেকটা পয়েন্ট, সময়সীমা কত? দুইটাতে 2 মাসের পার্থক্য আছে। একটা হচ্ছে 2 মাস আদেশ বলবৎ থাকবে, আর একটা হচ্ছে 2 মাস বেদখল হওয়ার 2 মাসের মধ্যে মামলা করতে হবে। আর দখল বেদখল কত তো প্রশ্ন অলরেডি আলোচনা করেছে। আদেশ ভঙ্গ ও শান্তি, এই যে বারবার বললাম যে এডিএম কোর্ট 144 ধারা জারি করলো, কিন্তু আমি মানলাম না। 144 ধারা থাকা সত্ত্বেও আমি অপূর্বকে গিয়ে আবার বেদখল করে ফেললাম, বা তাকে গিয়ে হুমকি ধামকি দিলাম, আদেশ মানলাম না। তাহলে কি হবে? আমার শাস্তির ব্যবস্থা আছে, এবং এটা শাস্তিটা দণ্ডবিধির কত ধারায় আছে বলেন তো? 188 ধারা। একটু দেখে নিবেন, হ্যাঁ, আমরা আসবে এগুলো যখন 195 ধারার দিকে পড়তে যাবো এই ফৌজদারি কার্যবিধি, তখন এই ধারাগুলো অলরেডি চলে আসবে। তারপর দেখেন, এই যে সম্পত্তি ক্রোকগত একটা বিষয় বললাম, যে সরকার সরি, এই কোর্ট যদি চায় এবং যদি দেখে যে এদের জায়গা জমির বেদখল দখল নিয়ে প্রবলেম হচ্ছে, ধানটা পাকার মতো হয়ে গেছে, ধানটা যদি এখন কোনো থার্ড পার্সন রিসিভার নিয়োগ করে কাটা না হয়, তাহলে এই ধানটা পচনশীল দ্রব্য, মাঠে পচে নষ্ট হয়ে যাবে। তখন সরকার কি করতে পারে? সরি, এই কোর্ট আদেশ দিয়ে ওই প্রপার্টিটা ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়ে আপাতত রাখতে পারে, পরে যখন ফাইনাল সিদ্ধান্ত হবে তখন পরেরটা পরে সেইভাবে নিষ্পত্তি হবে। এই জন্য 145-4 একটু নোট রাখবেন আপনারা, 145-4 ধারা অনুযায়ী সম্পত্তি ক্রোক করতে পারে। কে ক্রোক করতে পারে? এই এডিএম কোর্ট ক্রোক করতে পারেন। তার মানে দেখেন 145 ধারায়ও সম্পত্তি ক্রোক করার বিধান আছে, রিসিভার নিয়োগ করার বিধান আছে। এই কি বোঝা যায় নাকি জটিল হয়ে গেল 144-45? স্যার এটা একটু জটিলই। কেন কেন জটিল? একটু কি সহজ হলো না? তা হয়েছে, কিন্তু এই দুটো ধারা একটু জটিল। এখন বলুন তো কি কারণে জটিল মনে হয়, কোন জায়গাটা জটিল মনে হয়? স্যার আমি যখন বোর্ড প্রশ্ন পড়ছিলাম তখন না মানে 144 ধারাটা সোজা ছিল, কিন্তু 145 ধারাটাকে একটু ক্রিটিক্যাল মনে হয়েছে। এটা আমি আবার বলি, আপনারা যেটা করবেন, আমার নোটে আপনারা যদি প্রিন্ট করার কারো ব্যবস্থা থাকে, এই প্রিন্ট করে দেখবেন যে আমার নোটের চারপাশে অনেক অসংখ্য খালি জায়গা, আলাদা পাতাও কেনা লাগবে না, পাতাও লাগবে না, এই পাতার মধ্যেই হয়ে যাবে। ওখানে ছোট ছোট করে আপনি যখন পড়বেন ধারাটাকে, বাংলায় পড়েন অসুবিধা নাই, 145-এর পাশে ছোট ছোট করে নোট দেন যে এই শব্দটা আসলো, আমাদের তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে না, আমাদের নেক্সট ক্লাসে আপনি 145 থেকে আমাকে কোয়ারি করেন যে এই জায়গাতে এই জায়গাটা আছে বা এটা আপনি বুঝতে পারেননি। তারপর আপনাদের আমি দেখেন 144-45-এর মধ্যে পয়েন্ট করে দিয়েছি পার্থক্যগুলো, ওখানে আপনি আপনার ভাষায় 2 লাইন করে লিখে রাখেন। তাহলে কি হবে? এটা যত পড়বেন, আমি আবারও বলি, আমি তো আর ঔষধ না যেটা গুলিয়ে খাইয়ে দেওয়া যাবে, এটা হচ্ছে কি বোঝার, যে কে কতটুকু, কার কতটুকু ক্যাপাসিটি অনুযায়ী এটা বুঝতে সক্ষম হচ্ছে, দ্যাটস দ্য পয়েন্ট। এর বাইরে তো আসলে কিছু করার নেই। হ্যাঁ,
এটা কঠিন মনে হবে। একদমই যদি সহজ হতো তাহলে তার প্রয়োজন হতো না। আপনার কি মনে হয় যে আমরাও সব বুঝি? হ্যাঁ, হইতে পারে যে আপনার থেকে পার্সেন্টেজ আমার হয়তো একটু হাই। আমি যদি বসি, আপনি যদি বোঝেন 50%, আমি হয়তো বুঝি 55%, এর বাইরে কিছু না। এরপর আর দুইটা ধারা আছে এখানে। লোকাল ইনকোয়ারি, ধারা 148। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যদি কখনো প্রয়োজন হয়, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যদি কখনো প্রয়োজন হয় যে কোনো বিষয় সরাসরি এই যে 144 বা 145-এর যে মামলাগুলো আছে, 145-এর যে মামলাগুলো আছে, সেই মামলার প্রপার্টিটা আসলে দেখা দরকার। এই যে সম্পত্তি ক্রোক করতে হলে কি প্রপার্টিটা দেখতে হবে না? আমি কি সম্পত্তি ক্রোক করছি, কি সম্পত্তির এগেনস্টে রিসিভার নিয়োগ করছি, তাহলে অবশ্যই প্রপার্টিটা আমার দেখা দরকার। তো জেলা ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করেন এই যে 145 ধারার আদেশের স্বার্থে উনি সম্পত্তিটা ইনকোয়ারি করা প্রয়োজন, লোকাল ইনকোয়ারি করা প্রয়োজন, অনুসন্ধান করা প্রয়োজন, তাহলে উনি 148 ধারার ক্ষমতা বলে জেলা ম্যাজিস্ট্রেট লোকাল ইনকোয়ারি করার ক্ষমতা রাখেন। এবং এই যে লোকাল ইনকোয়ারি করে উনি যে রিপোর্টটা দিবেন বা রিপোর্টটা আনবেন, এটার সাক্ষ্যগত মূল্য রয়েছে। এবং এই লোকাল ইনকোয়ারি করতে গিয়ে যে খরচটা হবে, সেই খরচটা পার্টি অর্থাৎ মামলার পার্টিরা বহন করবেন। এই হচ্ছে 148 ধারার মূল বক্তব্য। এরপরে যাব আমরা 151 ধারায়। 151 ধারার বলার আগে আপনাদের জ্ঞাতার্থে বলি, এই যে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম, দেখবেন চ্যাপ্টারটা হচ্ছে 13 প্রিভেন্টিভ অ্যাকশনস অফ দ্য পুলিশ, অর্থাৎ পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম, যেখানে 149 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক। আমরা জানি যে প্রতিরোধ কি আর প্রতিকার কি। আপনাকে যাতে জ্বর না হয় এই জন্য আপনি আগেই ব্যবস্থা নিয়ে রাখছেন, ডেঙ্গু এই যে পোলিও হাম না হয় এই জন্য পোলিও টিকা আপনি আগেই নিয়ে রাখছেন, তার মানে কি আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন। আর আপনার অসুখ হয়ে গেছে, তারপর আপনি ওষুধ খাচ্ছেন, প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করছেন। তো এই ধারাটা হচ্ছে, এই অধ্যায়টা হচ্ছে বা এই চ্যাপ্টারটা হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ অপরাধ করার আগেই আসামিদের ধরে ফেলবে বা ব্যবস্থা গ্রহণ করবে, যেটা 149 থেকে 153 এর আগে কোন একটা বছরে রিটেনে এই চ্যাপ্টারটা, এই বক্তব্যটাই তুলে দিয়ে একটা প্রশ্ন আসছে রিটেনে। যদিও আমি বলবো যে এরকম এই ছোট্ট জায়গাটা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা উত্তর খুব বেশি না করাই ভালো, যদিও ছোট। তো এখান থেকে একটা ধারায় প্রায় মামলা হয়ে থাকে আমাদের যে কোর্ট, এই কোর্টে প্রায় মামলা আসে এই ধারাটা থেকে। এই প্রতিরোধমূলক একটা ধারা থেকে প্রচুর পরিমাণে মামলা আসে, এই ধারাটা আমাদের জানা প্রয়োজন। সেই ধারাটাই হচ্ছে 151। এবং এই 151 ধারার মূল বক্তব্য হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ধর্তব্যমূলক, মানে কি কগনিজেবল অফেন্স, ধরেন আমি 2-3 জন ব্যক্তিকে নিয়ে, ধরেন যে ওমর ফারুক, আলমগীর খান বা হাসান আল মামুন, এই 3 জনকে নিয়ে রাত্রিবেলা হাতে হয়তো একটু অস্ত্র শস্ত্র আছে বা অস্ত্র নাই, হয়তো আমরা রাতে বসে একটা আড্ডা দিচ্ছি, কিন্তু পুলিশ মনে করলো যে এই 4 জন ব্যক্তি এই গভীর রাত্রে এই দোকানের পাশে বসে আছে, তার মানে এদের উদ্দেশ্য সন্দেহমূলক, এরা ধর্তব্য, মানে কি চুরির অপরাধ করার প্রবণতা আছে বা চুরির অপরাধ এরা করতে পারে। পুলিশ যদি এরকম বিশ্বাস করে তাহলে এই 151 ধারার মামলা দিতে পারে। কি বোঝা গেল না বেশি ফাস্ট হয়ে গেল? সহজই আছে স্যার। এখন আমাকে বলেন, এই যে 100 ধারা থেকে 101 থেকে আমরা পড়লাম তল্লাশি, তল্লাশির পর পড়লাম বিভিন্ন শান্তি রক্ষা, ভবঘুরে সন্দেহজনক অভ্যাসগত অপরাধীদের মুচলেকা, তারপর পড়লাম আমরা বিভিন্ন জনসমাবেশ ছত্রভঙ্গকরণ, সামরিক শক্তি প্রয়োগ কারা করতে পারে, পুলিশ কমিশনার কোথায় করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোথায় করবেন, এগুলো করতে গিয়ে যদি কোনো মামলার প্রশ্ন উত্থাপন হয় কার অনুমতি নিয়ে মামলা করতে হবে বা মামলা করা কখন যাবে না, যদি আদেশ প্রতিপালন না করে অধীনস্থরা তাহলে তাদের শাস্তির কি ব্যবস্থা আছে, 144 ধারার আদি এখতিয়ার কার বা 145 ধারা আদি এখতিয়ার কার বা কারা আদেশ প্রদান করে থাকেন, এদের পার্থক্য কি, কোন ক্ষেত্রে 144 ধারা প্রয়োগ হয় বা কোন কোন উদ্দেশ্যে এটা বা কোন কোন পরিস্থিতিতে এটা প্রয়োগ করা হয়ে থাকে, এই সকল বিষয়াদি আমরা পড়লাম। এখন একটু দেখি 145 থেকে কি কি প্রশ্ন আসছে এর আগে।
এই কি কথা বোঝা যায় নাকি অস্পষ্টতা আছে? না স্যার, সাউন্ড ক্লিয়ার আছে স্যার। এবার দেখেন 2012 সালে একটা প্রশ্ন আসছে, নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145 ধারার ক্ষমতা প্রয়োগ করা যায়? আর জমি দখল। জমি দখল, দেখেন ল্যান্ড। এরপরে আরেকটা প্রশ্ন আসছে, ফৌজদারি জুয়া দখল। কার্যবিধির 145 ধারা অনুসারে 145 ধারা অনুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে, দেখেন প্রশ্ন কোত্থেকে নিয়ে আসছে, কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে মানে কি, অর্থাৎ আপনি যার বিরুদ্ধে 145 ধারার মামলা করেছিলেন ওই প্রতিপক্ষ লোক মারা গেছে, যদি মারা যায় তাহলে উনার যে ওয়ারিশ আছে বা মৃতের যে প্রতিনিধিরা আছে তারা কি মামলায় পক্ষভুক্ত হতে পারবেন? জি স্যার, অবশ্যই পারবে। স্যার হতে অবশ্যই পারবে। পারবে। এটা 145-এর সাত ধারা। 7 ধারায় বলা আছে, 145-এর 7-এ বলা আছে, একটু নোট নেন। এটা 2023 সালে প্রশ্নটা আসছে, 145-এর 7-এ এই প্রশ্নটা বলা আছে। এই ছিল মোটামুটি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। আজকে যেটুকু পড়লাম এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কি প্রশ্ন নাই? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, বলেন। স্যার আমরা 103 ধারায় বলছিলাম সাক্ষীর সম্মুখে তল্লাশি। এখানে স্যার সাক্ষীকে কি আদালত চাইলে ডাকতে পারবে সাক্ষী দেওয়ার জন্য? এরা তো শুনে, এই যে আবার একটু বলি, যখন যে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করলেন, তল্লাশি করে ধরেন জব্দ তালিকা করলো, আর একটু সহজ করে উদাহরণ দিই, যে মাদক মামলাগুলো হয় না, ধরেন যে আপনি বাসায় বসে আছেন, আপনার সামনেই তল্লাশি হলো, আপনাকে পুলিশ বললো যে সাক্ষী হন, আপনি সাক্ষী হলেন, ওখানে কি করে আপনার জব্দ তালিকায় স্বাক্ষর নিয়ে নেয়। তার মানে কি, কোর্ট আপনাকে অবশ্যই অবশ্যই সমন দিয়ে অর্থাৎ সাক্ষীর প্রসেস দিয়ে আপনাকে আদালতে ডাকবেন। কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝা হ্যাঁ, গেছে স্যার। আমি বেশ কয়েক বছর আগে আমি স্যার সাক্ষী হয়েছিলাম, আমাকে এখনো ডাকে নাই। আসতে পারে এমন, শোনেন অনেক সময় হয় কি, হয় থানায় প্রসেস আসছে আপনার কাছে আসে নাই, অথবা এখনো ওই মামলার ডেট আসে নাই, অথবা একটা সাক্ষী হয়েছে আরো পরবর্তী সাক্ষীর জন্য আছে, তখন আপনাকে ডাকতে পারে। আর কিছু? আর কিছু? সবই বুঝলেন? কোনো প্রশ্ন নাই? নাকি শঙ্কার কারণে বলছেন? না শঙ্কা নেই, যে যে কোনো প্রশ্ন করতে পারেন, যেখানে আপনার কনফিউশন আছে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। পিছন থেকে আমার একটা বিষয় জানার আছে, যদি আজকে সবার আর কোনো প্রশ্ন না থাকে তখন বলবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? না হলে ওনার প্রশ্ন নিব আমি। হ্যাঁ আপনি প্রশ্ন করেন, বলেন। স্যার 35-এর ক ধারায় আমরা যেটা পড়লাম যে হ্যাঁ। মামলা চলাকালীন অবস্থায় আসামি যদি হাজতবাস থাকে তাহলে হুম মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে হুম কোনো সাজা হলে সেটাকে সামঞ্জস্য করা হবে। হুম আচ্ছা, এখন স্যার মামলা শেষে যদি এরকম প্রমাণ হয় যে উক্ত ব্যক্তি কোনো অপরাধ ছিল না, সেক্ষেত্রে কি হুম। স্যার তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে যে নির্দিষ্ট সময় হাজতবাস রাখার জন্য? হ্যাঁ দিতে পারে, দিতে পারে সরকার, সরি আদালত যদি চায় তাহলে সরকারকে ইয়া দিতে পারে, নির্দেশ দিতে পারে যে তাকে আর মিথ্যা স্যার, বা হ্যাঁ, হয়রানিমূলক মামলা করা হয়েছিল তার এই কিছুদিন আগে। আপনার এগুলো অনলাইনে জাস্ট সার্চ দিবেন, আপনি যে বক্তব্যটা বললেন জাস্ট জি। সার্চ দিবেন, সার্চ দিলে একাধিক আপনি নিউজ পাবেন। আর স্যার পাশাপাশি কি যে ওনাকে মিথ্যা মামলা ওনার বিরুদ্ধে করলো তার বিরুদ্ধে কি কোনো স্যার ব্যবস্থা নেবে? অবশ্যই 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 তার বিরুদ্ধে মামলা মানহানি হবে। মামলা করা হবে। জি স্যার, এটাই। মানহানি না, মিথ্যা মামলা করার জন্য যে 211 ধারা আছে সে ধারায়ও মামলা নিতে পারে। আচ্ছা আচ্ছা, একাধিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, কেমন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু যদি না থাকে তাহলে আমি তৃতীয় লেকচার শিটটা দিব আপনাদের, যেটা নেক্সট ক্লাসে আমি একটু জাস্ট ছোট্ট একটু ধারণা দিব।
এবং আপনারা যদি একটু সিরিয়াস হন তাহলে এই ধারাগুলো একটু দেখে রাখতে পারেন। তাতে কি হবে, আপনাদের সঙ্গে ইন্টারাকশনটা ভালো হবে। একটু ন্যূনতম ধারণা থাকলে কথা বলতেও ভালো লাগে, আপনাদের কোয়ারি গুলো অনেক সুন্দর হবে। আপনারা নিজেদের মধ্যে প্রশ্ন তৈরি করলে না আপনি আরো আরো কিছু জানতে পারবেন। আর যখন স্যার একটা বিষয়ে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে যদি আমাদেরকে আগে শীটটা দিয়ে দেন তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হয়। আগে শীটটা হয় কি আপনাদের বলি, আমার তো এগুলো মনে করেন এরকম না যে আমার 1 বছর 2 বছর আগের পড়া, এরকম না। এই আপনাদের পড়াতে গিয়েই, পড়ানোর উদ্দেশ্যে আমার এটা তৈরি করা। এটা যত দিন যায় আমি ততটা আপডেট করি। আমি একদিন সময় পেলে 20 মিনিট যদি সময় পাই, আমি ওখানে 20 মিনিট সময় দিলে ওটা ততটুকু আপডেট হয়। আমি 20 মিনিট পরিশ্রম করলে ওইটুকু পরিমাণ আমার ওখানে এফোর্ট থাকে। এই জন্য আমি যতটুকু সময় পাই ওইটুকু পর্যন্ত একটা আপডেট করার চেষ্টা করি, এই জন্য আপনাদের দেই না। দেখবেন যে অনেক কিছু হয়তো আমি আবার পরবর্তীতে এডিট করে দিয়েছে, কেমন। তো এই জন্য আপনাদের আমি দেই না। যদি খসড়াটা চান সেক্ষেত্রে হয়তো খসড়া একটা দেয়া রাখা যেতে পারে। তারপর আমি একটু ধারা বলে দিই, আপনার ধারাগুলো একটু নোট নেন, তাহলেই তো হয়। 154 থেকে 199 পর্যন্ত, 154 থেকে 199 পর্যন্ত আমি মনে করি যে এই যে তৃতীয় লেকচার শিটে আমরা যে যাব, এখানে অসাধারণ অসাধারণ জিনিস আছে। এবং বিভিন্ন ইয়ারে এখানে 18টা মতো আমি প্রশ্ন পেয়েছি, প্রায় 18টা মতো প্রশ্ন আসছে বিভিন্ন বছরে। এই যে আপনাদের লেকচার শিটের সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোতে নিয়ে যাচ্ছে একটা ধারা পড়ার সঙ্গে সঙ্গে, আপনি কি মনে করেন এটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করতে আমাকে সময় দিতে হয়নি? ওই জায়গাতে তো অ্যাটাচ করতে হয়েছে, আমাকে ওই ধারার সঙ্গে নিয়ে আসতে হয়েছে। এই জন্য আপনারা, আমার মনে হয় যেদিন ক্লাস থাকবে আমি ওই দিনই দিয়ে দিব, তাতে আপনাদেরই সুবিধা হবে। আপনারা রিড আউট পড়েন, বাংলাটা রিড আউট পড়ে আসেন, নিজে খোঁজার চেষ্টা করেন যে একটা ধারা পড়লে কোন জায়গাটা প্রশ্ন আসতে পারে। আমি তো অনেকগুলো লেকচার শিট দিয়েছি, আমি কিভাবে বলার চেষ্টা করছি সেটা একটু ধরার চেষ্টা করেন। যদি আর কারো কিছু না থাকে তাহলে আমি শেষ করবো আজকের মতো। কারো কিছু নাই? যদি না থাকে তাহলে আমি শেষ করব। ঠিক আচ্ছা, আছে আমি স্যার। একটু কথা কথা বলতে চাচ্ছিলাম সুমন ভাই। হ্যাঁ বলেন। আমি আমার ওই ওখান থেকে ঢুকতেছি, ওয়েবসাইট থেকে, একটু তারপরে আপনি বাইর হন, সমস্যা নাই, 10 সেকেন্ড লাগবে। আচ্ছা আচ্ছা, ঢোকেন, আপনি ঢোকেন, তারপর আমি আপনি ইয়া করে দিয়ে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ওকে। ওকে, জি। তাহলে আমি লিড করলাম। ওকে। আমি আগে ইয়াটা করে দিই, আপনি এই ইয়া হচ্ছে হ্যাঁ, রেকর্ডটা ক্লিয়ার। রেকর্ডটা স্টপ করে